আসসালামু আলাইকুম। মেহেদী হাসান খান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আর শুরুতে উপস্থাপন করছি সংবাদ শিরোনাম। নভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা জানালেন শিক্ষামন্ত্রী। সংক্ষিপ্ত সিলেবাসের নম্বর কমিয়ে হবে 6 পত্রে নৈবৃত্তিক প্রশ্নে। গণপরিবহন চালুর প্রথম দিনই বাস টার্মিনাল, রেল স্টেশন ও সদরঘাটে যাত্রীদের ভিড়। লোকাল ট্রেন ও লঞ্চে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। করোনায় আরও 226 জনের মৃত্যু, টিকা কেন্দ্রে উপচে পড়া ভিড়। 18 বছরের বেশি বয়সী শিক্ষার্থীরাও টিকা পাবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। কিছুটা বাড়িয়ে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ। গরুর লবণজাত প্রতি বর্গফুট ঢাকায় 40 থেকে 45 টাকা, বাইরে 33 থেকে 37 টাকা। বলছিলাম সংবাদ শিরোনাম, এবারে জানাতে চাই পুরো খবর। করোনা পরিস্থিতি অনুকূলে আসলে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত সিলেবাসে সময়, বিষয় ও নম্বর কমিয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গ্রুপ ভিত্তিক 3টি বিষয়ের 6টি পত্রের নৈবৃত্তিক পরীক্ষা নেওয়া হবে। এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। রিপোর্ট মোবালিক করিমের। করোনা পরিস্থিতিতে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষার সামগ্রিক বিষয় নিয়ে সকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আসেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। কোভিড-19 পরিস্থিতি বিবেচনায় মন্ত্রণালয়ের সিদ্ধান্ত তুলে ধরে মন্ত্রী বলেন, পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। কোভিড-19 পরিস্থিতি অনুকূল হলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে গ্রুপ ভিত্তিক 3টি নৈর্বাচনিক বিষয়ের উপর পরীক্ষার সময় এবং পরীক্ষার নম্বর দুটোই হ্রাস করে পরীক্ষা গ্রহণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং পরীক্ষার সম্ভাব্য তারিখ হচ্ছে এসএসসি বা সমমান পরীক্ষার জন্য নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ, আর এইচএসসি বা সমমান পরীক্ষার জন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহ এই 2021 সালের। শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষা নেওয়া সম্ভব না হলে অ্যাসাইনমেন্ট করিয়ে তা মূল্যায়নের মাধ্যমে ফলাফল দেওয়া হবে। যদি পরীক্ষা গ্রহণ করা তখন সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে পরীক্ষার্থীদের যে পূর্ববর্তী জেএসসি, জেডএসসি, এসএসসি বা সমমান পরীক্ষার নম্বরের ভিত্তিতে তাদের সাবজেক্ট ম্যাপিং করে এবং আমরা যে অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছি সেই অ্যাসাইনমেন্টের মাধ্যমে অথবা শুধুমাত্রই সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে এসএসসি, এইচএসসি সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। মন্ত্রী বলেন, অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করবে স্ব প্রতিষ্ঠানের শিক্ষকরা। মূল্যায়ন সঠিক হলো কিনা তা যাচাই করা হবে। মূল্যায়ন করা হবে আগের পাবলিক পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতে। শিক্ষকেরাও এই অ্যাসাইনমেন্ট গুলোর মূল্যায়ন যথাযথভাবে করবেন। আমাদের যে সার্বিক নির্দেশনা দেওয়া হবে এই অ্যাসাইনমেন্টের সঙ্গে, সেই নির্দেশনা পুরোপুরি অনুসরণ পূর্বক এই অ্যাসাইনমেন্ট গুলো মূল্যায়ন করবেন এবং এগুলোর আমরা যথার্থতাও দৈবচয়ন পদ্ধতিতে আমরা সেগুলো নির্ণয় করবার জন্য আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব। ঈদের পর এইচএসসি ও সমান পরীক্ষার ফর্ম পূরণ শুরু হবে বলে উল্লেখ করেন মন্ত্রী। এছাড়া চলতি বছরে জেএসসি ও জেডিসি পরীক্ষা নেওয়া হবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। আসন্ন পবিত্র ঈদুল আজহার পর এইচএসসি বা সমমান পরীক্ষা 2021-এর ফর্ম পূরণ অনলাইনে শুরু হবে। মোবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। 17 দিন পর গণপরিবহন ফের চালু হওয়ার প্রথম দিনই বেড়ে গেছে মানুষের যাতায়াত। ঈদকে সামনে রেখে দূর দূরান্তের গন্তব্যে যেতে শুরু করেছে তারা। অর্ধেক আসন ফাঁকা আর 60% বেশি ভাড়ায় চলছে দূরপাল্লার বাস। যাত্রীরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলে সেদিকে কঠোর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। বিস্তারিত ডেনিত রঙের প্রতিবেদনে। 1 জুলাই থেকে শুরু হয় কঠোর লকডাউন, তবে তারও দুদিন আগে থেকেই বন্ধ ছিল গণপরিবহন, যা ফের চালু হলো বৃহস্পতিবার। ফলে সড়কে ফিরে এসেছে চিরচেনা রূপ। স্বাস্থ্যবিধির বিষয়ে এবার অনেক বেশি নজরদারি কর্তৃপক্ষের। গাড়িতে ওঠার আগে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কের বিষয়ে দেখা গেছে বেশ তৎপরতা। আমরা মাস্ক ছাড়া টিকিট দিচ্ছি না, মাস্ক দিলে আমরা টিকিট দিই, মাস্ক পরলে। এবং যাত্রীদেরকে হ্যান্ড স্যানিটাইজার করতেছি এবং গাড়িটা যাওয়ার আগে আমরা পুরো গাড়িটাকে জীবাণুনাশক দিয়ে হ্যান্ড স্যানিটাইজার করতেছি। আর যাত্রী সংখ্যা বললে তো
যাত্রী তো 2 সিটে একজন, সেই হিসাবে যাত্রী মোটামুটি কমই আপাতত। সুরক্ষা বিবেচনায় 60% বেশি ভাড়া নেয় আপত্তি নেই যাত্রীদের। বলছেন সামনের দিনগুলোতে ভিড় বাড়তে পারে, তাই ঈদের জন্য আগেই চলে যাচ্ছেন ঢাকা ছেড়ে। ঈদের জন্য আমি তো ঢাকায় বাসিন্দা, ঢাকায় থাকি। আমার বাড়ি ঢাকা, গ্রামে মা বাবা আছে, যার জন্য কুরবানি দেবো উদ্দেশ্যে। সুন্দর সুস্থভাবে বাড়ি যাইতে পারি, এই জন্য শুধু তো কোম্পানি বা বাস এরা তো নিয়ম করলে হবে না, আমরা সচেতন না হলে আসলে এটা সচেতন সম্ভব না। সবাই তো আমরা ঈদের জন্য একটা প্রিপারেশন, হ্যাঁ, এই জন্য আমরা বাড়িতেও যাইতে হইতেছে। তো এই জন্য মানে লকডাউনটা খুলে দেওয়ার কারণে একটু আমাদের সুবিধা হয়েছে। গণপরিবহন চালুর প্রথম দিনই ভিড় পরিলক্ষিত হয় বাস টার্মিনালে। ড্যানিত রং, মাই টিভি, ঢাকা। এদিকে লকডাউন শিথিলের পর শুরু হয়েছে ট্রেন ও লঞ্চ চলাচল। প্রথম দিনে কমলাপুর সদরঘাট থেকে বিভিন্ন গন্তব্যে নির্ধারিত শিডিউল অনুযায়ী ছেড়ে গেছে ট্রেন ও লঞ্চ। আন্তনগর ট্রেনগুলোতে স্বাস্থ্যবিধি মানা হলেও উপেক্ষিত লোকাল ট্রেন ও লঞ্চে। লোকাল ট্রেনের স্বাস্থ্যবিধি মানানো কিছুটা কঠিন বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আরও জানাচ্ছেন রাকিব হাসান। করোনার সংক্রমণ ঠেকাতে 22 দিন বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। ভোর থেকে যাত্রী নিয়ে কমলাপুর স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে আন্তনগর ও লোকাল ট্রেন। দীর্ঘদিন পর ট্রেন চালু হওয়ায় অনেকটাই খুশি যাত্রীরা। ট্রেনের সার্বিক ব্যবস্থা খুবই ভালো, উন্নত। টিকিটিং সিস্টেমটা আমাদের একটু ভোগান্তির মধ্যে ফেলাইছে। সেফটির দিক দিয়ে ভালো, টিকিট কাটার দিক দিয়ে একটু অসুবিধা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক সংখ্যক যাত্রী নিয়ে আন্তনগর ট্রেন চলাচল করলেও লোকাল ট্রেনগুলোতে মানা হয়নি কোনো স্বাস্থ্যবিধি। সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করতে এসে বিষয়টির সততা স্বীকার করে ট্রেনে আধুনিক প্রযুক্তির যুগোপযোগী মানসম্মত সেবা দেওয়ার জন্য শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টার কথা জানান রেলমন্ত্রী। আমি যেটা পরিদর্শন করলাম, আমাদের যে ট্রেন ছাড়লাম সেই ট্রেনে পরিপূর্ণভাবে আমাদের স্বাস্থ্যবিধি মেনে আমরা যাত্রা শুরু করেছি। আর কমিউটার যেটা বলছেন, লোকাল ট্রেন এবং কমিউটার ট্রেন, এটা আমরা টিকিটটা বিক্রি করছি আপনার কাউন্টার থেকে। কারণ লোকাল যে ট্রেন সেটা প্রত্যেকটা স্টেশনেই প্রায় থামে, সেই জায়গার থেকে আমরা ট্রেনকে যুগোপযোগী এবং আধুনিক এবং একটা মানসম্মত যাতে আমরা সেবা এবং ট্রেনের ভিতরে একটা শৃঙ্খলা নিয়ে আসা, সব কিছুই কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অনলাইনে টিকিট কাটার ভোগান্তিকে স্বাভাবিক বলেও মন্তব্য করেন নুরুল ইসলাম সুজন। অস্বাভাবিক কিছু না। গতবার আমার কাছে ইনফরমেশন এসেছে 40 থেকে 50 লক্ষ লোক যদি আপনার টিকিট করার চেষ্টা করে, আমার ট্রেন এটাতে 758 জন বোধ হয় আমার ট্রেন ক্যাপাসিটি। এটা আমি টিকিট বিক্রি করেছি 329টা। এদিকে দুপুরের পর থেকেই যাত্রীদের ভিড় ছিল সদরঘাট লঞ্চ টার্মিনালে। স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই লঞ্চের ডেকে গাদাগাদি করে যাত্রী পরিবহন করতে দেখা যায় লঞ্চগুলোতে। তবে এ নিয়ে লঞ্চ কর্তৃপক্ষ ও যাত্রীদের মধ্যে দেখা যায় ভিন্ন মত। পরিবেশ ভালোই লাগে, আমি ব্যর্থ যাম বলা সর্বজন ব্যর্থ যায়। করোনার আগে বহুত ভালোভাবে আসা যাওয়া করছি, এখন তো লকডাউন খোলাতে প্রচুর জ্যাম, লঞ্চের ভিতরে প্রচুর জ্যাম দেখা যাচ্ছে, আমাদের খুব কষ্ট হইতেছে। বাংলাদেশ সরকার স্বাস্থ্য বিধির উপরে যে সমস্ত নিষেধাজ্ঞা আরোপ করেছেন, আমরা ওগুলো পুঙ্খানুরূপভাবে পালন করার চেষ্টা করতেছি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। করোনা পরিস্থিতি। দেশে করোনা আক্রান্ত হয়ে একদিনে আরও 226 জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন রোগী শনাক্ত হয়েছে 12,236 জন। আগের দিনের তুলনায় করোনায় মৃত্যু বাড়লেও পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার কমেছে। গত 24 ঘন্টায় 44,941 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 27.23%। 11 দিনের মধ্যে শনাক্তের এই হার সর্বনিম্ন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে এ পর্যন্ত শনাক্ত করোনা রোগীর সংখ্যা 10,71,774 জন, আর মোট মৃত্যু 17,278 জন। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি 74 জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। খুলনা বিভাগে মারা গেছে 52 জন, চট্টগ্রাম বিভাগে 42 জন, রাজশাহীতে 24 জন ও রংপুর বিভাগে 13 জন মারা গেছে। বাকিরা অন্য বিভাগের।
টিকা নিতে ক্রমেই বাড়ছে মানুষের আগ্রহ। গণটিকা শুরুর পর রাজধানীর প্রতিটি টিকা কেন্দ্রে উপচে পড়া ভিড়। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও টিকা নিয়ে স্বস্তির কথা জানান সবাই। কর্তৃপক্ষ বলছেন, করোনা টিকা নিতে সাধারণ মানুষের আগ্রহ বহুগুণ বেড়েছে। তবে কেন্দ্রে অযথা ভিড় না করে নির্দিষ্ট দিনে টিকা নিতে আসার আহ্বান জানান তারা। আরও তথ্য এস এম আরিফের। জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অসংখ্য মানুষ, অপেক্ষা করোনার টিকা গ্রহণ। রাজধানীর বেশিরভাগ কেন্দ্রেই টিকা গ্রহীতাদের উপচে পড়া ভিড়। এখন তো দেখতেছি এখন আমরা টোকনও পাই নাই, সিরিয়ালে আছি। প্রথমবার যেমন টিকা দিতে ইচ্ছুক ছিল না, এখন টিকা দিতে মোটামুটি সবাই আপনার আগ্রহী বেশি। আমি তো একদিনের মধ্যে রেজিস্ট্রেশন করার পর আমি পেয়ে গেছি, আসলে যেটা হচ্ছে মানে ইনভিটেশন পেয়ে গেছি, আজকে আসছি। কোনো কোনো কেন্দ্র কিছুটা ব্যতিক্রমও ছিল। স্বাচ্ছন্দ্যের টিকা নিতে পেরে মুখে স্বস্তির হাসি। ছেলে বউ দিয়ে গেছে আরো 2 দিন আগে, বললো যে আপনারও দেন। যে অনেক দেশে তো 50-60 এরকম, সেই জায়গায় আমি 36 বছর বয়সে এখনই বাংলাদেশে দিতে পারছি। এটা অবশ্যই অনেক বড় একটা বিষয়। অন্য যে কেন্দ্রগুলো দেখলাম তার চেয়ে এখানে আমার অনেক ভালো লাগছে। টিকা নিতে মানুষের আগ্রহ আরও বেড়েছে বলে মনে করেন 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের সহকারী পরিচালক। যারা ভ্যাকসিন দিতে আসবেন সেন্টারগুলোতে অযথা ভিড় করবেন না, মেসেজ না পেয়ে না আসাই ভালো। তাহলে ভিড়টা বাড়লে কিন্তু সংক্রমণটা ছড়াবে। সেক্ষেত্রে সবাই একটু নিশ্চিত থাকেন যে ভ্যাকসিনটা আপনারা পাবেন। ভিড় না করে যার যার জায়গা অবস্থান করুন। টিকা নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন ডাক্তার আয়েশা আক্তার। কোনো টিকাটাতে আপনি 100% সুরক্ষা দিচ্ছে না, তার মানে আপনি 97 যদি দিয়ে থাকে, তারা তো 3% আপনার বাকি থাকছে সেকেন্ড টাইম হওয়ার। সেক্ষেত্রে হলো যে আপনি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তবেই টিকা দিলে আপনি যেটা হচ্ছে যে যেটা মারাত্মক ঝুঁকিতে যারা পড়ছে সেটা কিন্তু মৃদু ঝুঁকিতে থাকছে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। শিক্ষার্থীদের করোনা টিকার আওতায় আনতে টিকা গ্রহণের বয়সসীমা 35 থেকে 18 বছরে নামিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মহাখালীর বিসিপিএসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিট আইসিইউ সম্প্রসারণ এবং ওপিডি শেড উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এখনই করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে না পারলে মহা বিপর্যয় ঘটবে। বিভিন্ন উৎস থেকে আসছে করোনা টিকা, আর ঘাটতি হবে না বলে জানান জাহিদ মালেক। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের কোভিড আইসিইউ ইউনিট সম্প্রসারণ এবং ওপিডি শেডের উদ্বোধন করতে রাজধানীর মহাখালীর বিসিপিএস ভবনে এ আয়োজন। প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জানান, টিকা প্রদানের বয়সসীমা আরও কমানোর বিষয়ে। আমরা ভ্যাকসিনের বয়স নিয়ে চিন্তা ভাবনা করছি যে আমরা ভ্যাকসিনের বয়সটা আরও নামিয়ে আসা যায় কিনা। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও আলাপ হয়েছে এবং ওনারও একটা নির্দেশনা আছে। আমাদের টেকনিক্যাল কমিটিও কালকে জানিয়েছে যে আমরা 18 বছর বয়স পর্যন্ত আমরা ভ্যাকসিন দিতে পারি, 18 এবং তার ঊর্ধ্বে। আমাদের ইচ্ছা হলো এই 18 বছরের উপরে দেওয়ার পিছনের যুক্তি হলো যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে তাড়াতাড়ি স্কুল কলেজে পাঠাতে চাই। সংক্রমণ নিয়ন্ত্রণ না হলে মহাবিপর্যয় হবে বলেও জানান জাহিদ মালেক। সেই 15,000 বেডের মধ্যে এখন পর্যন্ত 75% বেড অকুপাই হয়ে গেছে এবং 75% আইসিইউ অকুপাইড রোগী আছে। যদি আমরা সংক্রমণের হার না কমাতে পারি তাহলে পরে হাসপাতালে জায়গা থাকবে না। সংক্রমণের হার কমাতে না পারলে পরে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকবে, বিপর্যস্ত হবে, আমাদের অর্থনীতি বিপর্যস্ত হবে, মানুষের জীবন বিপর্যস্ত হবে। হাইফ্লো ন্যাজেল ক্যানুলা এবং আইসিইউ নিয়ে কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশিদ আলম। এই যন্ত্রটি ব্যবহার যত্রতত্র করা যাবে না। এটা ব্যবহার করতে হলে পরে আমার দক্ষ জনবল লাগবে এবং একটা সেটআপ লাগবে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনার ভ্যাকসিন নিয়ে বিএনপি যতই অপপ্রচার চালাক,
দেশে ভ্যাকসিনের কোনো সংকট হবে না। এ নিয়ে কোনো ধরনের গুজব ও অপপ্রচারে কান না দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে কর্মহীন অসহায় মানুষের মাঝে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি মাধ্যমে কাদের এসব কথা বলেন। তিনি বলেন, বিধিনিষেধ শিথিল করলেও স্বাস্থ্যবিধি মানতে হবে কঠোরভাবে। সবাইকে মাস্ক পরার আহ্বান জানান সেতুমন্ত্রী। করোনার ভ্যাকসিন নিয়ে একসময় বিএনপি গুজব ছড়িয়েছিল, তারা নিজেরা জনগণের জন্য কিছু করবে না, সরকার করতে গেলে অপপ্রচার আর গুজব ছড়ানোই তাদের কাজ। সরকার কিছুই করছে না, জনগণের জন্য এমন কাল্পনিক অভিযোগ প্রায়শঃ তারা করে। মির্জা ফখরুলের কণ্ঠে এ ধরনের উদ্ভট কথা শোনা যায়। তাদের মিথ্যাচার এবং অপপ্রচারও সংক্রমণের মাত্রার সাথে তাল মিলিয়ে উচ্চ হারে ছড়িয়ে পড়ছে। রওশন ইরশাদকে চেয়ারম্যান ঘোষণা নিয়ে এরিক এরশাদের বক্তব্য ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, দলের গুরুত্বপূর্ণ পদ নিয়ে এমন কোনো সিদ্ধান্ত হয়নি। রাজধানী মোহাম্মদপুরে সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এইসব কথা বলেন জিএম কাদের। তিনি আরও বলেন, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে দেশে পর্যাপ্ত টিকার মজুদ নেই। টিকা নিয়ে আশ্বাস নয়, নিশ্চয়তা চায় জনগণ বলেও মন্তব্য করেন জিএম কাদের। সাধারণ মানুষ যারা বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়িত তাদের কল্যাণে কাজ করা, এটা ছিল না রাজনীতি। 1988 সালে যখন বন্যা শুরু হলো তখন উনি কোনো বাধা বিপত্তি মানেননি, উনি কোনো নিরাপত্তা বেষ্টনী মানেননি। উনি কাদায় চলে গেছেন, উনি বুক বাণীতে চলে গেছেন, সাধারণ মানুষের পাশে গেছেন, তাদের দুঃখ দুর্দশা দেখেছেন। ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। গত বছর থেকে গরুর চামড়ায় প্রতি বর্গফুটে 5 টাকা আর খাসির চামড়ায় 2 টাকা দাম বাড়ানো হয়েছে। এবার লবণজাত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ঢাকায় 40 থেকে 45 টাকা আর ঢাকার বাইরে 33 থেকে 37 টাকা নির্ধারণ করা হয়েছে। কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ সংক্রান্ত অনলাইন সভায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ঘোষণা দেন। আর প্রতি বর্গফুট খাসির চামড়া 15 থেকে 17 টাকা এবং বকরির চামড়া 12 থেকে 14 টাকা নির্ধারণ করা হয়েছে। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস তার প্রতিবেদনে। গত কয়েক বছর ধরেই কোরবানির পশুর চামড়া নিয়ে চলছে অস্থিরতা। এমন পরিস্থিতি এড়াতে এবার কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। দেশব্যাপী থানা ও ইউনিয়নে স্থাপন করা হবে স্থায়ী সংরক্ষণাগার। কোরবানির পশুর চামড়া ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত অনলাইন বৈঠকে এসব কথা জানান শিল্প সচিব। কোরবানির পশুর চামড়া মান নিয়ন্ত্রণ এবং সংরক্ষণের জন্য দিস ইজ দ্য ফার্স্ট টাইম প্রাথমিকভাবে চামড়া সংরক্ষণের জন্য চামড়াটা যতক্ষণ পর্যন্ত ট্যানারি মালিকদের কাছ থেকে অথবা লোকাল ডিলাররা কিনে না নিন, তারা দ্রুত সময় এখানে লবণ প্রয়োগ করে এটা সংরক্ষণ করবেন। ঈদের পর চামড়া সংরক্ষণ ও পরিবহনে এই শিল্পকে বিধিনিষেধের আওতামুক্ত রাখা ও চামড়া প্রক্রিয়াজাতকরণে ঈদের পরও ট্যানারি খোলা রাখার দাবি জানান সংশ্লিষ্টরা। আমাদের তো ছাড় দিতে হবে ট্যানারিতে, রিজার্ভেশন, ট্রাক চলাচল, এইগুলো তো আপনার যদি সুবিধা না দেয় তাহলে তো মানে মহাবিপদ। পরে ট্যানারি মালিক ও আড়তদারদের প্রস্তাবের ভিত্তিতে চামড়ার দাম নির্ধারণ করা হয়। গতবার যেটা ছিল 35 থেকে 40 ঢাকায়, সেটা আমরা 40 থেকে 45, ঢাকার বাইরে ছিল 28 থেকে 32, সেখানেও 5 টাকা বাড়িয়ে আমরা 33-37 করেছি। খাসির চামড়া যেটা ছিল 13 থেকে 15, সেটাতে আমরা বললাম 2 টাকা করে বাড়িয়েছি। সে 13 থেকে 15 ছিল, সেটা 15 থেকে 17। একইভাবে যেটা ছিল 10 থেকে 12 বকরি, সেটা 12 থেকে 14 করেছি। এবার চামড়া সংরক্ষণে লবণের কোনো ঘাটতি হবে না বলেও বৈঠকে জানানো হয়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। যোগ্যতার ভিত্তিতে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেনা সদরের নির্বাচনী পরিষদ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই নির্দেশনা দেন। সৎ এবং যোগ্যতা সম্পন্নরাই আগামীতে বাহিনীর নেতৃত্ব দেবেন বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আমাদের 2008-এর নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব ঘোষণা দিয়েছিলাম। আজকে সেই ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং এই করোনাকালীন সময়েও সকলে এখানে উপস্থিত হতে পেরেছেন, সুস্থ আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি এবং আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। আর এই সময় আমি জানি আপনারা যোগ্য অফিসারদেরকেই পদোন্নতি দেবেন, যারা
আগামীতে এই সেনাবাহিনীকে এগিয়ে নিয়ে যাবে। ঈদুল আজহার পরে সরকার ঘোষিত কঠোর লকডাউনে আবারও শিল্প কলকারখানা খোলা রাখতে চায় ব্যবসায়ীরা। বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সাথে বৈঠক করে এই বিষয়ে নিজেদের যুক্তি তুলে ধরেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। তারা বলছেন, এই মুহূর্তে গার্মেন্টস শিল্প বন্ধ করলে বড় ধরনের ক্ষতি হবে। ঈদুল আজহার পর ঘোষিত লকডাউনে শিল্প কারখানা বন্ধ থাকার কথা প্রজ্ঞাপনে বলা হয়েছে। আমাদের আবেদন হয়েছে যে আমাদের শিল্প কারখানা যেন খোলা থাকে, কারণ আমরা জানি যে ইকোনমিতে শিল্প কারখানা যদি খোলা না রাখা যায় তাহলে ইকোনমিতে এটার একটা মারাত্মকভাবে নেতিবাচক এফেক্ট হবে। যাবজ্জীবন কারাদণ্ড মানে 30 বছরের জেল। আপিল বিভাগের এই সংক্রান্ত পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, রায়ে আমৃত্যু কথাটি উল্লেখ না থাকলে যাবজ্জীবন সাজা মানে 30 বছরের সশ্রম কারাদণ্ড। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায় প্রকাশিত হয়। এর আগে 2017 সালে সাভারের ব্যবসায়ী জামান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে আপিল বিভাগ বলেছিল, যাবজ্জীবন মানে 30 বছর নয়, আমৃত্যু কারাবাস। পরে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ নিয়ে আইনজীবীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হলে এই বিষয়ে রিভিউ আবেদন হয়। আবেদনের চূড়ান্ত রায় আপিল বিভাগ বলেছে, যাবজ্জীবন কারাদণ্ড মানে 30 বছরের কারাদণ্ড। শুভকামনা রইল বাংলাদেশ দলের জন্য। এরই সাথে সংবাদ একেবারে শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো মনে করে দিতে চাই আরও একবার। নভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা, জানালেন শিক্ষামন্ত্রী। সংক্ষিপ্ত সিলেবাসের নম্বর কমিয়ে হবে 6 পত্রের নৈর্ভিত্তিক প্রশ্নে। গণপরিবহন চালুর প্রথম দিনই বাস টার্মিনাল, রেল স্টেশন ও সদরঘাটে যাত্রীদের ভিড়। লোকাল ট্রেন ও লঞ্চে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। করোনায় আরও 226 জনের মৃত্যু। টিকা কেন্দ্রে উপচে পড়া ভিড়। 18 বছরের বেশি বয়সী শিক্ষার্থীরাও টিকা পাবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। কিছুটা বাড়িয়ে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ। গরুর লবণজাত প্রতি বর্গফুট ঢাকায় 40 থেকে 45 টাকা, আর বাইরে 33 থেকে 37 টাকা। বিশ্ব এখন করোনার তৃতীয় ঢেউয়ের প্রাথমিক পর্যায়ে, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বের 111টির বেশি দেশে ছড়িয়েছে ডেল্টা ভ্যারিয়েন্ট। এবং হারারেতে সিরিজের প্রথম ওয়ানডেতে কাল জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরু দুপুর 1:30টায়। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvpt নিউজ, এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা ও twitter/mytv বাংলা। পরবর্তী সংবাদ রাত 9:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বার্তা কক্ষ থেকে বিদায় নিচ্ছি মেহেদী হাসান খান। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। সে প্রত্যাশায় আল্লাহ হাফেজ।